না না, এভাবে আর চলা যাবে না। দিনে দিনে যা হচ্ছে, এখনই কিছু টাকা পয়সা জোগাড় করে বেশ খানিকটা চাষের জমি নিজের নামে করে রাখতে হবে, না হলে কবেই কি হবে। শুধু চাষের জমি নয়, বেশ কিছু টাকাও হাতে জমিয়ে রাখতে হবে, বুঝলে? না হলে কখন এমন বিপদ হয়। তাছাড়া বন্যা এলে তো তখন আর চাষের জমি কাজে লাগবে না, জমানো টাকা পয়সাটাই কাজে লাগবে। তবে যদি বানের তোড়ে সব কিছু ভেসে না যায় প্রতি বছরই দুর্যোগ। সে না হয় জমি এই গ্রামে কিনবো না, কিন্তু পাশের গ্রাম তো আমাদের গ্রামের থেকে খানিকটা উঁচু, সেখানে বর্ষার জল ঢুকলেও তো সব জমি ডোবে না। কথা বলতে বলতে গোবিন্দ হালদার আর হরি ভট্টাচার্য গ্রামের শেষের পথ ধরে গ্রামের দিকে হেঁটে আসছিল। প্রায় পথের মাঝামাঝি চলে এসেছে, আর একটু হেঁটে এলে গ্রামে গিয়ে ঢুকবে। ঠিক তখনই গোবিন্দর মনে হলো কোথায় যেন একটা মেয়ের হাসির শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ রে হরি, মনে হচ্ছে না কোথায় যেন কে একটা হাসছে। ধুর, কি যে বলো না, এখানে এই অন্ধকারে কে আসবে? এখানে তো কেউ থাকে না। গ্রামে ঢুকতে তো এখনো খানিকটা পথ বাকি রয়েছে। তুমি ভুল শুনেছ, হাওয়ার শব্দ হতে পারে। গোবিন্দ মনে মনে ভাবে, সত্যি হাওয়ার শব্দ হতে পারে। পাশের গ্রাম থেকে একটানা ওরা হেঁটে আসছে। সারাদিনের ক্লান্তি, তার উপর এতটা হেঁটে আসা, তাতে শরীর খুব একটা যে ভালো লাগছে তা বলা যায় না। এমনটা হতেই পারে। এসব ভেবে গোবিন্দ একবার মাথা চুলকে বলল, হ্যাঁ, মনে হয় তুই ঠিকই বলেছিস। মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু যেন স্পষ্ট শুনলাম একটা মেয়ে কোথা থেকে হেসে উঠল। হরি একবার জিভ কেটে বলল, এই জন্যই বলেছিলাম তোমায়, সময় থাকবে বিয়েটা করে নাও, না হলে এমন বেশি বয়সে এসে মেয়ের হাসির শব্দই তো শুনবে না তো আর। গোবিন্দ রাগ করতে গিয়েও রাগ করতে পারে না, হেসে ফেলে। সত্যি এখন মাঝে মাঝে মনে হয় বয়স থাকতে তখন বিয়েটা কেন করলো না। টাকা পয়সা বেশ জমাতে পেরেছে সে, কিন্তু বিয়ে করার ইচ্ছেটা এখন কেমন যেন মরে গেছে। শুধু মাঝে মাঝে মনে হয় আর একটু বুড়ো বয়সে তাকে দেখবে কে। তাছাড়া বিয়ের আর কোনো ইচ্ছেই নেই। এত টাকা পয়সা সে নিজে করেছে, অথচ কে একজন বাইরের ঘরের মেয়ে এসে সব লুটে পুটে খাবে। কিন্তু হরির কথায় সে বলল, তা তুই তো বিয়ে করেছিস, তা বিয়ে করে কি সুখে আছিস বলতো? হরি কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তার আগেই গোবিন্দ আবার কান খাড়া করে শুনল, ওই তো সত্যি কেউ যেন হাসলো। এইবার একদম শুনতে ভুল হয়নি, স্পষ্ট শুনলাম কেউ যেন হাসছে। ওরে হরি, তুই শুনতে পাচ্ছিস না? হরি আগে আগে হাঁটছিল। গোবিন্দ থমকে দাঁড়িয়ে বাতাসে কান পেতে রেখেছিল। চাঁদটা এক প্রান্তে নিজের সামান্য অংশটুকু আকাশের গায়ে মেলে ধরে পৃথিবীকে দেখতে চাইছে যেন। সেই চাঁদের আলোয় ভালো করে কিছুই দেখা যায় না। ওদের কাছে লণ্ঠন আছে, কিন্তু গ্রামের এত কাছাকাছি এসে পড়ার পরে আবার লণ্ঠন জ্বালাতে হবে। তাছাড়া সন্ধে সবে মাত্র নেমেছে। হরি কিন্তু এবার আর গোবিন্দর কথাটা ফেলে দিতে পারল না। সে কেমন যেন অবাক চোখে হরির দিকে তাকিয়ে বলল, তুমি তো বলছো, কিন্তু আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। বয়স হয়েছে বলে কি চোখের সমস্যা? কিন্তু হাসির শব্দ তুমি শুনতে পাচ্ছ, আমি শুনতে পাচ্ছি না কেন? গোবিন্দ কিন্তু আর কিছু বলল না। স্পষ্ট সে হাসির শব্দটা শুনতে পাচ্ছে। এবার যেন আগের থেকে আরো বেশি জোরে শুনতে পাচ্ছে। যে পথ দিয়ে তারা হেঁটে চলেছে তার একটা পাশে মাঝারি একটা জঙ্গল, অন্য পাশে ধানের জমি। মনে হচ্ছে হাসির শব্দটা জঙ্গলের ভেতর থেকেই আসছে, আর যে হাসছে সে এক্ষুনি যেন পথের উপর ওদের সামনে এসে পড়বে। গোবিন্দর বুকের ভেতরটা যেন শুকিয়ে এলো। হরি, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরে চ। হরি গোবিন্দকে আজ অনেক বছর ধরে চেনে। গোবিন্দ ভীতু মানুষ নয়, বাড়িতে সে একাই থাকে। একা থাকা মানুষগুলো একটুতেই যেন ধীরে ধীরে সাহসী হয়ে ওঠে। গোবিন্দও তেমন। কিন্তু আজ এই গ্রামের পথে সন্ধে রাতে হাসির শব্দ শুনে গোবিন্দ কেমন যেন ভয় পেয়েছে। হরি আর সাহস দেখাতে পারল না।
দুজনে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল সামনে গ্রামের ভেতরে গিয়ে ঢুকে দু একটা মানুষের দেখা পেলেই ওরা মরতে যায়। কিন্তু ওদের সেই ইচ্ছে আর পূরণ হলো না। ওরা ঠিক যখন গ্রামের একদম কাছাকাছি এসে পড়েছে, ঠিক সেই সময় গোবিন্দ তার পেছনে সেই হাসির শব্দটা শুনতে পেল। হাসির শব্দটা কিন্তু ভয়ের কিছু নয়, যেন একটা সুন্দর কোমল গলায় কেউ হেসে চলেছে। আর সেই হাসির শব্দটাতেই গোবিন্দর মনের ভেতরে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। গোবিন্দ বারবার পেছনের দিকে ঘুরে তাকাচ্ছিল। হরি কিন্তু সামনের দিকে হেঁটে চলেছিল। হাঁটতে হাঁটতে এবার পেছন ঘুরে গলা তুলে বলল, আরে গোবিন্দ, আরে কি করছো, কি তাড়াতাড়ি চলো। গোবিন্দ তাড়াতাড়ি পা চালিয়ে হরির কাছাকাছি আসতে হরি বলে ওঠে, কি ব্যাপার বলো তো, আবার সেই হাসির শব্দটা শুনতে পাচ্ছ নাকি? গোবিন্দ মাথা নাড়ায়। গোবিন্দর মুখে ততক্ষণে ঘাম দেখা দিয়েছে। তার পেছনে কেউ হাসছে, অথচ সে ছাড়া হরি সেই হাসির শব্দ শুনতে পাচ্ছে না। শুধু তাই নয়, কে হাসছে সেটাও তো দেখা যাচ্ছে না। জঙ্গল শেষ হয়ে এসেছে, কিন্তু হাসির শব্দটা তো এখনো তার পিছু পিছু চলে আসছে। কোনো রকমে গোবিন্দ আর হরি নিজের বাড়িতে পৌঁছলো। হরি ভয় পেলেও গোবিন্দকে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, কারণ গোবিন্দর বাড়িটা আগে পড়ে। তারপর কয়েকটা বাড়ি পেরিয়ে গেলে হরির বাড়ি। একা একা বাড়িতে ঢোকার আগে হরি একবার অন্ধকারে পেছনের দিকে তাকিয়ে দেখে। চাঁদের অল্প আলোয় গ্রামের পথটা ভালোভাবেই দেখা যায়, কিন্তু না, কোথাও কেউ নেই তো। তাহলে গোবিন্দ এত ভয় পেল কেন? কিন্তু সকলের অলক্ষ্যে ঠিক তারপরেই একটা সাদা কাপড় পরা মূর্তি হাঁটতে হাঁটতে এগিয়ে এসে দাঁড়ালো গোবিন্দর বাড়ির সামনে। তারপর আস্তে আস্তে ঢুকে পড়ে তার বাড়ির উঠোনে। ঠিক তার ঘরের পেছনের জানলার কাছে গিয়ে দাঁড়াতেই আবার সেই হাসির শব্দটা শোনা যায়। আর ঘরের ভেতর থেকে গোবিন্দ চিৎকার করে বলে, কে কে? বুঝলে কিশোরী, তারানাথের কাছে আমরা কতদিন ধরে যাচ্ছি বলো তো? তা প্রায় বছর 3 তো হবেই, কিন্তু কেন বলো তো? না, তেমন কিছু নয়, এমনিই ভাবছিলাম। সেই প্রথম কিন্তু তোমার সাথে গিয়েছিলাম, তারপর থেকে তার কাছে যাওয়াটা কেমন যেন অভ্যেস হয়ে দাঁড়ালো, তাই না? 1 সপ্তাহ না যেতে পারলেই মনে হয় যেন কি একটা হয়নি। পরের সপ্তাহে বোধহয় আমার যাওয়া হবে না। অফিসের একটা কাজে আমায় বেরোতে হবে। তোমায় এখন অফিসের কাজে বাইরে পাঠায় না? পাঠায়, তবে আমাদের অফিসে জমি জমা দেখার কাজ মাঝে মাঝে যখন থাকে তখনই যেতে হয়। এখন সেই সমস্ত কাজ নেই, অন্তত এবছরে তেমন কোনো কাজ পড়বে বলে তো মনে হয় না। তা তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আমায় যেতে হবে বেনারসে, সেখানেই একটা কাজ আছে। তবে এত দূরে যে অফিসের কি কাজ পড়েছে সেটা আমি জানি না। কাজ রয়েছে দিন 3 যাওয়া আসা মিলিয়ে আরো কয়েকদিন। এর ফাঁকে বেনারসটাও বেশ দেখে আসা হবে। কিশোরীর কথায় আমি মনে মনে বেশ উচ্ছ্বসিত হয়ে বললাম, বাহ, তাহলে তো ভালোই হলো। রথ দেখা আর কলা বেচা দুটোই তো হবে। এই চলো চলো, চা শেষ হয়ে গেছে, এখনই বেরিয়ে পড়ি। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আকাশের অবস্থা এখনো পর্যন্ত ভালোই ছিল, সাদা মেঘ আকাশে দেখা যাচ্ছিল। অথচ আমরা জানি ফেরার সময় সাদা মেঘগুলোই কালো হয়ে বৃষ্টি শুরু করবে। আজ আমরা তারানাথের বাড়িতে যাচ্ছি বলে কথা, বৃষ্টি হবে না এমনটা হয় নাকি? তাড়াতাড়ি পা চালালাম মটলেনের দিকে। তারপর যথাসময়ে সিগারেট আর তেলে ভাজা নিয়ে যখন তারানাথের বাড়িতে এসে ঢুকলাম, তখন দেখি সে দাওয়ার কাছে বসে রয়েছে। তার সামনে একটি লোক বসে আছে। লোকটির হাত তারানাথের এক হাতের মধ্যে। খুব মন দিয়ে সে তার হাত দেখে চলেছে। এমন সময় তাকে আর বিব্রত করা যায় না, তাই আমরা বাড়ির উঠোনের একপাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যেই কথা বলতে লাগলাম। বেশ কিছুক্ষণ সময় এইভাবেই কেটে গেল। লোকটি একটু পরে আমাদের পাশ দিয়ে বাইরে দরজার দিকে চলে যেতেই তারানাথ গলা তুলে বলল, আরে এসো এসো, অত দূরে কেন? এখানে এসো দেখি। তারানাথের কথায় আমরা দেরি না করে তক্তাপোষের উপরে গিয়ে বসলাম। আজ তাহলে খদ্দের জুটেছে দেখছি। এই সপ্তাহটা কি ভালোই গেল নাকি ঠাকুর মশাই?
মাঝে মাঝে কিশোরী এমনভাবে তারানাথের সাথে কথা বলে আমার যেমন কেমন বিরক্ত লাগে। যদিও তারানাথ রাগ করে কিছু একটা বলে বসে, কিন্তু দেখেছি তারানাথ এই সমস্ত বিষয় নিয়ে কখনোই রাগ করে না। সামান্য হেসে তিনি বললেন, বলার মতো ভালো নয়, তবে খানিকটা হয়েছে। কুষ্টি বিচার করার ভার পেয়েছি, নতুন দুটো কুষ্টি হবে, আর এই নিয়ে জন আশাতেক লোক হাত দেখাতে এলো। তবে যেমনটা একদম ফাঁকা বাড়িতে বসে মাছি মারছিলাম, তার থেকে তো এসব ভালো কি। অথচ ভেবে দেখো, এক সময় এই বাড়ির বাইরে রাজা মহারাজার জুড়ি গাড়ির লাইন লেগে থাকতো, তাই তো? তারানাথ হেসে উঠল। তার হাসিতে কিশোরী নিজেও যোগ দিল। অনিচ্ছা সত্ত্বে আমিও যোগ দিলাম। তারানাথ কিশোরীর মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমি জানি তোমরা ওসব কথা বিশ্বাস করো না, তবে আমার কাছে কিন্তু শংসাপত্র আছে। তুমি চাইলে সেই রাজা মহারাজাদের শংসাপত্র আমি দেখাতে পারি। তারা নিজের হাতে শিলমোহর লাগিয়ে দিয়ে গেছেন যে। আহা, আরে কিশোরী আপনার সাথে মশকরা করছে, আপনার কথা আমরা বিশ্বাস করি। তবে পরের সপ্তাহে বোধহয় আমায় একাই আসতে হবে, কিশোরী আসবে না। একটা কাজে এসে বেনারসে যাচ্ছে, তাই আজ তাড়াতাড়ি এলাম। একটা ভালো গল্প বলুন তো দেখি। ওহ, গল্প নয় হে, গল্প নয়। তোমাদের তো আমি সব সময় বলি এসব আসলে গল্প নয়। আসলে এগুলো আমার পরিব্রাজক জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তবে এখন পরিবেশ আর পারিপার্শ্বিক অবস্থা যেমন হয়েছে, তাতে সমস্ত কথা বিশ্বাস করা তোমার পক্ষে খানিকটা অসুবিধে, তা বলতে পারি। কিন্তু তোমাদের সেসব বলবো না তো আর কাকে বলবো বলো তো? আরে আপনি কি যে বলেন না ঠাকুরমশাই, আমরা তো তার জন্যই এখানে এসেছি। আপনি বলুন তো দেখি একটা ভালো গল্প, মানে ওই আপনার অভিজ্ঞতার কথাই শুনি। তারানাথ তেলে ভাজা একটা রেকাবিতে করে নিয়ে এলো। তেলে ভাজা শেষ করে সিগারেটে বেশ করে শুকটান দিয়ে তারপর গুছিয়ে বসে বলতে শুরু করলো। গ্রামের নাম ছিল লক্ষ্মীপুর। সেই লক্ষ্মীপুর গ্রামে এক চেনা লোকের আহ্বানে একবার গিয়েছিলাম। সেখানে সে একটা বিপদে পড়েছিল। সেই বিপদ থেকে তাকে একরকম মুক্ত করে বাড়ি ফিরে আসবে বলে একদিন রেল স্টেশনে বসে রয়েছি। রেল স্টেশনের নামটা কি ছিল? না, স্টেশনের নাম এখন আর মনে পড়ে না। তা বেশ খানিকক্ষণ বসে থাকতে থাকতে এক সময় জানতে পারলুম রেলগাড়ি আসতে একবেলা লেগে যাবে। এ বেলা যে গাড়ি আসার কথা ছিল তা কোনো কারণে আসতে পারবে না। অর্থাৎ হিসেব করে দেখলুম বিকেলের আগে কোনো গাড়ি নেই। অর্থাৎ ওই গাড়ি ধরলে আমার হয়ে যাবে এখন গভীর রাত। আসলে মনে একটা সুপ্ত ইচ্ছে রয়েছে জেগে, একবার মায়েদের সঙ্গে দেখা করে যাব। লক্ষ্মীকান্তপুর আমার গ্রাম থেকে খুব বেশি দূরে ছিল না, ঘন্টা 5 পথ। কিন্তু রেল স্টেশন থেকে আবার হেঁটে বাড়ি আসতে হবে, তাতেই বেশ খানিকটা সময় লেগেছে। এসব ভেবে চিন্তে ঠিক করলাম আজ আর বাড়ি ফিরবো না। তার চেয়ে বরং যেদিক থেকে এসেছি উল্টো পথে হাঁটতে শুরু করি। ঠিক কোনো না কোনো গ্রাম পেয়ে যাব। সেখানে কয়েকটি দিন কাটিয়ে সকালে রেলগাড়ি ধরে বাড়ি ফিরে যাব। যেমন ভাবা তেমন কাজ। উল্টো দিকের পথ ধরে হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা 2 পরে একটি গ্রামের কাছে এসে পড়লাম। গ্রামটা ছোটখাটো। গ্রামের বাইরের দিকে পাশাপাশি দুটো বড় জলাশয়, ধানের জমি ও একটা মাঝারি আকারের জঙ্গল, আর একটা পুরনো মন্দির। আর গ্রামে অনেক কিছুই আছে। বাড়িঘর বেশি থাকলেও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। প্রায় দুপুরের শেষের দিকে আমি রওনা দিয়েছিলাম, তাই গ্রামে ঢুকতে ঢুকতে বিকেল নেমে এসেছে। বিকেল নেমে আসা মানেই সন্ধে নেমে আসা। গ্রামের দিকে প্রায় একই বলা যেতে পারে, কারণ সন্ধ্যের পরেই তো ঝুপ করে রাত নেমে আসবে।
এই সময় থেকে গ্রামের পথে লোকজনের সংখ্যা খুব কম থাকে। স্পষ্ট বোঝা যাচ্ছে বাড়িগুলোর মধ্যে লোকজন রয়েছে। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো। হাঁটতে হাঁটতে গ্রামের গৃহস্থ বাড়ির উঠোনের কাছে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা, এই গ্রামের নাম কি? লোকটা আমার দিকে ঘুরে তাকালো। লম্বাটে শরীর, মাথায় বেশ এক মাথা কালো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সে আমার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ দেখলো, তারপর বলল, গ্রামের নাম বিজয়নগর, কিন্তু আপনাকে তো ঠিক। না, আমি এখানে থাকি না, এসেছিলাম লক্ষ্মীপুরের একজনের ডাকে, তারপর বাড়ি ফিরে যাবো ভাবছিলাম, কিন্তু রেলগাড়ি আসতে দেরি করছে, তাই ভাবলাম এই গ্রামটা একটু ঘুরে যাই। কিন্তু বিজয়নগর পেরিয়ে ওদিকে গেলে তো আর কোনো গ্রাম পাবেন না। আপনি থাকবেন কোথায় রাতে? না না, আমি সাধক মানুষ, পথে পথে ঘুরে বেড়ানো আমার অভ্যাস। শ্মশানে মশানে জঙ্গলে সর্বত্র আমি থাকতে পারি, ওতে আমার কোনো সমস্যা হবে না। সে কি যেন ভাবলো। তারপর আমি চলে আসার জন্য যেই এক পা বাড়িয়েছি, সঙ্গে সঙ্গে বলল, কিন্তু সাধু বাবা, এই গ্রামে রাতের বেলা যে বাইরে থাকা যাবে না। তার কথায় আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। এমন একটা কথা সে বলছে কেন? এই গ্রামে রাতের বেলা বাইরে থাকা যাবে না, তার মানেটা কি? সে বোধহয় আমার মনের কথা বুঝতে পেরেছিল। তখন সন্ধে নামবে নামবে সে একদম বেড়ার কাছে গ্রামের রাস্তায় এসে দাঁড়ালো। তারপর বলল, সাধু বাবা, এই মাসখানেক আগে হলে আর কিছুই বলার ছিল না। আপনি জঙ্গলের মাঠে যেখানে খুশি রাত কাটাতেই পারতেন, কিন্তু এখন গ্রামটা নিরাপদ নয়। তাই আপনাকে বলছি, আপনি এক কাজ করুন, আজকের রাতটা আমার বাড়িতে থেকে যান, তারপর কাল সকালে না হয় ইচ্ছে হলে যেখানে খুশি যাবেন। তার কথায় বড় কৌতূহল হলো। সে যে আমায় তার বাড়িতে আমন্ত্রণ করছে, তাছাড়া রাতের বেলায় সে আমায় বাইরে থাকতে দিচ্ছে না, অথচ সে আমায় চেনে না, জানেও না। আরো একটা ব্যাপার মনে পড়ে গেল। আমি এই গ্রামে পা দিয়ে বুঝতে পেরেছি সন্ধে নামার মুখেই গ্রামের লোকজন কমে এসেছে। তাহলে কি এই গ্রামে সত্যি কিছু একটা হয়েছে? তার কথায় আর অমত করলাম না। সে আমার কৌতূহলেরই জয় হলো। আর ব্যাপারটা কি তা জানার জন্য তার বাড়িতে ঢুকলাম। লোকটা দরজার কাছে এগিয়ে এসে গলা তুলে কাকে ডাকলো, কালী, কালী, হাত পা ধোয়ার জলটা নিয়ে আয় তো একটু, এক সাধু বাবা এসেছেন। লোকটির কথায় ঘরের ভেতর থেকে এক মহিলা মাথায় আঁচল চাপা দিয়ে এক ঘটি জল নিয়ে এলো। হাত পা ধুয়ে আমি দাওয়ার এক পাশে তাল পাতা চাটাইয়ের ওপর বসলাম। লোকটিও আমার পাশে বসলো। আমার জন্য সামান্য ফল মূল আর দুধ চিড়ে সে নিয়ে এলো। কালী নামের সে মেয়ে মানুষটি আমায় বড্ড জোর করলো খাওয়ার জন্য। অনিচ্ছা সত্ত্বেও সমস্ত কিছুই খেতে হলো। হরি আমার পাশেই বসেছিল। খাওয়া দাওয়া হওয়ার পর বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম আমরা। এক সময় নিস্তব্ধতা ভেঙে হরি বলল, সাধু বাবা, আপনাকে বোধহয় এখানে বেঁধে রেখে বড়ই বিরক্ত করলাম, কিন্তু আমাদের গ্রামটা এখন আর ভালো তো নেই। আপনার যদি আপত্তি না থাকে সে কথা বলতে পারি। আরে না না, আপত্তি থাকবে কেন, আপনি বলুন না। আমায় আপনি বলতে হবে না সাধু বাবা, আপনি সাধু মানুষ, অনেক বড়, আমায় ওসব না বললেও চলবে। আপনি আমায় তুমি বলবেন, তাতেই হবে। তাহলে শুনুন ব্যাপারটা। আগ্রহ দেখে মনে হলো কথাগুলো বলার জন্য সে যেন খুব গভীরভাবে অপেক্ষা করছিল। আমি তার কথায় না বললে সে বোধহয় খানিকটা মনক্ষুণ্ণ হয়ে যেত। মনে মনে বেশ খানিকটা হাসি পেল। তার কথা শোনার জন্য বেশ কৌতূহলী হয়েছিলাম। কিন্তু তখনই ঘর থেকে সেই মেয়ে মানুষটি আবার এসে বলল, কি দরকার বলো তো এখন এত রাতে ওসব কথা সাধু বাবাকে বলার?
উনি তো কালকের দিনটাও আছেন নাকি? কাল সকালে উঠে ওসব কথা বলবে। তার কথা রাতের বেলা না বলাটাই ভালো। হরি কিছুক্ষণ বেশ কি যেন ভাবলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, সাধু বাবা, বউ ঠিক কথাই বলেছে। এ রাতের বেলা ওসব কথা বরং থাক, রাতের বেলা ওদের কথা না বলাই ভালো। আপনি বরং আসুন, আমরা ঘরে গিয়ে বসি, রাতে সামান্য কিছু আয়োজন করব। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বেন, কাল সকালে না হয় সব বলবো, কেমন? কিন্তু হরি, তোমাদের গ্রামে মানুষজন কি কম? সন্ধ্যের মুখে গ্রামে ঢুকলাম, অথচ দেখলাম পথে খুব একটা মানুষজন নেই। এমনটা তো হওয়ার কথা নয় ভাই। সন্ধ্যা হওয়ার আগে আগে গরমের সময় তো লোকজন আশেপাশেই থাকে। সবাই ভয় পায় সাধু বাবা। যদি কেউ ভুল করে সে হাসির শব্দ শুনতে পায়, তাহলে তো তার ক্ষতি হবেই। তাই কেউ সন্ধ্যের পর বাড়ির বাইরে আসতে চায় না। কিন্তু তারপরেও যার মরণ থাকে, সে ওই হাসির শব্দ শুনতে পাবেই। ওনের মধ্যে এক অদম্য কৌতূহল আবার এসে দানা বাঁধতে শুরু করেছিল। কিন্তু এরপরে হরির বউ কালী এসে তাকে চোখের ইশারায় চুপ করিয়ে দিয়ে গেল। হরি আবার বলল, কাল সকালে বলবো আপনাকে, বুঝলেন? এই রাতে আর ওসব কথা বলবার দরকার নেই। মানে তার ওই গ্রামে রাতের বেলা কেউ হাসির শব্দ শুনলে তার মৃত্যু ঘটত? বড় অদ্ভুত ব্যাপার। এমনকি গ্রামের লোকেরা এত ভয় পেত যে রাতের বেলা ওই লোকটি আপনাকে সে সমস্ত কথা বলতেও চাইল না। তাহলে ভেবে দেখো, ভয় মানুষকে এমন একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে সেখানে সে মানুষ নিজেও জানে না সে কি করতে পারে। সে যাই হোক, গ্রামের মানুষেরা এমন অনেক ব্যাপারে ভয় পেত, কিন্তু সেই বিজয়ানগরে যা হয়ে চলেছিল তাতে তাদের ভয় পাওয়ারই কথা। সে ব্যাপারটা আমি পরে জানতে পেরেছিলাম। সেদিন রাতে আমার জন্য বরাদ্দ করা শোয়ার জায়গায় আমার বেশ ভালোই ঘুম এসেছিল, কিন্তু মাথার মধ্যে ঘুরে ফিরে আসছিল হরির কথাগুলো। এই গ্রামে আসলে কি হয়ে চলেছে? এতটা পথ হেঁটে এসে আমি হরির বাড়িতে ঢুকলাম, অথচ একটা মানুষকেও দেখতে পেলাম না। শুধু হরি তার বাড়ির কাছে বসেছিল। নেহাত তার পাশে একটা লণ্ঠন জ্বলছিল, তাই তাকে দেখতে পেয়েছিলাম, না হলে হয়তো তাকেও দেখতে পেতাম না। এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে জানলা থেকে রোদ এসে আমার ঘুম ভাঙিয়ে দিল। সকালে খাঁটি গরুর দুধ খেয়ে আমরা গ্রামের দিকে বেরোলাম। গ্রামের বাইরে যে দুটো জলাশয় আছে বলেছিলাম, সেই জলাশয়ের কাছেই গেলাম। ওই বলল, সাধু বাবা, আপনি আজই চলে যাবেন না, দু একটা দিন থেকে যান না। আপনাকে আমার বড় ভালো লেগেছে। এই দিঘিতে আপনি স্নান সেরে নিন, কোনো অসুবিধা হবে না। তারপর বাড়ি ফিরে দুমুঠো খাওয়া দাওয়া করে আবার আপনাকে নিয়ে যাব ওই জঙ্গলের দিকে। ওই জঙ্গলে কি আছে হরি? আরে ওই জঙ্গলেই তো সব কিছু শুরু। প্রথমে সব কিছুই জঙ্গল থেকেই শুরু হয়েছে। তারপর হঠাৎ করে হরি মাথাটা আমার কানের কাছে নামিয়ে এনে আস্তে আস্তে বলল, সাধু বাবা, একটা কথা তো আপনি জানেন না। এই গ্রামে প্রথম যার মৃত্যু হয়েছিল সে আমার অনেক কাছের লোক ছিল। আর আর যে রাতে সে প্রথম হাসির শব্দ শুনতে পায়, সেদিন আমিও তার সঙ্গে ছিলাম। হ্যাঁ, আমার ভাগ্যের কারণে বাঁচোয়া। আর আমার বউ প্রতিদিন দেবদেবীর পুজো করে, আমার মঙ্গল কামনা করে, তাই আমি বেঁচে গেছি। না হলে সেই রাতে যে আমারও বিপদ হতে পারত। হরির কথা শুনে কৌতূহল আরো বাড়ছিল। আর দেরি করলাম না, সেই দিঘিতে ডুব দিয়ে স্নান সেরে বাড়ি ফিরলাম। তারপর পোশাক বদলে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে হরি আর আমি চললাম গ্রামের বাইরে সেই জঙ্গলটার দিকে। জঙ্গলটা খুব একটা কিন্তু বড় নয়, পথের এক পাশ থেকে শুরু হয়েছে, বেশ খানিকটা গিয়ে আবার শেষও হয়ে গিয়েছে। তার পাশে ফাঁকা জমি। এই পরিত্যক্ত জমি থেকে বেশ বড় বড় ঘাস হয়েছে। এদিকে গরু চড়তে আসে মাঝে মাঝে,
এখান থেকে আরেকটু এগিয়ে গেলে বেশ খানিকটা দূরে রেল লাইন দেখা যায়। যে রেল লাইন ধরে আমি গিয়েছিলাম এটা সেই রেল লাইন। ফাঁকা জমির একপাশে একটা বড় অশ্বত্থ গাছ। অশ্বত্থ তলায় এসে হরি থামলো। আমিও বসলাম। দৃশ্যটা বেশ মনোরম। চারপাশে ফাঁকা মাঠ, একপাশে জঙ্গল, বহু দূরে ধানের জমি পেরিয়ে রেল লাইন। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হরি বলল, যারা ওই হাসির শব্দ শুনে একবার ঘর থেকে বেরিয়ে যায় তারা আর ফেরে না সাধু বাবা। তাদের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কোথায় যায়, কি করে, কিচ্ছু জানা যায় না। এই নিয়ে গ্রামে 1 মাসের মধ্যে 5 জন হারিয়েছে। হরির কথা শুনে আবার চমকে উঠলাম। সোজা তার দিকে তাকালাম। হরির মুখে এতক্ষণ ধরে হাসি ছিল, কিন্তু তার মুখটা এখন কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বউয়ের সামনে কিছু বলতে পারি না, বউটা ভয় পাবে। আমি ছাড়া যে বউটার আর কেউ নেই। অনেক চেষ্টা করে, অনেক তাবিজ কবচ পুজো আচ্চা করেও আমাদের কোনো সন্তান হয়নি সাধু বাবা। বউটা আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। এখন আমি যদি ভয় পাই তাহলে বউটা আমার কি করে থাকবে বলুন তো? তাই বউটাকে তেমন কিছুই বলিনি। আপনাকে বরং বলি, শোনেন। যেদিন গোবিন্দ নিখোঁজ হলো সেদিন রাতে গোবিন্দ আর আমি পাশের গ্রাম থেকে ফিরছিলাম। সেদিন ছিল শুক্রবার। শুক্রবার করে পাশের গ্রামে হাট বসে। হাটে গোবিন্দর এক জমাটি ব্যবসা রয়েছে, সেই কাজেই গিয়েছিলাম। বেশ কিছু টাকাও হয়েছিল। কিন্তু কিন্তু ফিরে আসার সময় গোবিন্দ প্রথম সেই হাসির শব্দ শুনতে পেল। বিশ্বাস করবেন না সাধু বাবা, চারপাশে অন্ধকার, চাঁদের আলোয় ভালোভাবে কিছুই দেখা যায় না, অথচ গোবিন্দ যেন একটা হাসির শব্দ শুনতে পাচ্ছে। একটা মেয়েলি গলায় হাসির শব্দ গোবিন্দ শুনতে পাচ্ছে। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। গোবিন্দ একা মানুষ, কখনো সে ভয় পায় না, কিন্তু সেই রাতে তাকে আমি বড় বিব্রত হতে দেখেছি। তার কপালে ঘাম দেখা দিয়ে। ওভাবে কিছু বুঝতে পারবো না হরি। তুমি একটা কথা বলো, হাসির শব্দটা ঠিক কখন শুনতে পেয়েছিলে? হরি আমার দিকে তাকালো। তার দুটো চোখ বিস্ফারিত, যেন একটা প্রবল ভয় তার শরীরে এসে দানা বেঁধেছে। একটু আগে পর্যন্ত হরিকে আমি যেমন দেখেছিলাম সেই হরি আর এই হরির মধ্যে যেন অনেক পার্থক্য। হরির গলা কেমন হয়ে এলো। সেভাবেই সে বলল, ওই জঙ্গলের পাশের পথ ধরে গ্রামে যাওয়ার সময় প্রথম গোবিন্দ হাসির শব্দটা শুনতে পেয়েছিল। তারপর গ্রামে ঢোকা পর্যন্ত শুনতে পায় সেই শব্দ। আমি ওকে বাড়ি পর্যন্ত দিয়েই এসেছিলাম। আসার সময় আপনাকে একটা বাড়ি দেখালাম না, ওইটাই গোবিন্দর বাড়ি ছিল। তারপর কি হলো? সেটাই তো জানি না বাবা। পরদিন সকালে গোবিন্দর বাড়িতে গিয়েছি, দেখি ঘরের দরজা খোলা। গোবিন্দ ঘরে কোথাও নেই। ভাবলাম কোথাও হয়তো গিয়েছে, মনের ভুলে দরজাটা খুলে রেখেছে। অপেক্ষা করলাম, কিন্তু সে ফিরল না। সেদিন সন্ধ্যাতেও ফিরল না। 2 দিন হয়ে যাওয়ার পর আশেপাশে সবাইকে ব্যাপারটা জানালাম। হাটে তার ব্যবসার জায়গাতেও খোঁজ নিলাম। তাকে মাঝে মাঝে কাজের জন্য এখানে ওখানে যেতে হয়, কিন্তু তার খোঁজ মিলল না। তার ঘরের দরজা বন্ধ। কিন্তু গ্রামের লোক তারপরেই বড় চিন্তায় পড়ল। আর মাত্র 7 দিনের মাথায় আরো একজন নিখোঁজ হয়ে গেল। সেদিন রাত্রে তারাও হয়তো হাসির শব্দ শুনতে পেয়েছিল। আরে কিন্তু হাসির শব্দ শুনতে পেলেই কেউ নিরুদ্দেশ হয়ে যায় কি করে? যারা নিরুদ্দেশ হয়েছে তাদের বাড়িতে কেউ ছিল না? ওই একটাই কারণ, যাতে আমার মনে হয় আমার কিছু হবে না। এ বাড়িতে তো আমার বউ আর আমি সব সময় থাকি। বউ আমার জন্য ভয়ে বাপের বাড়িতেও যেতে চাইছে না, অথচ মাসে একবার সে বাপের বাড়ি যায়। পাশের গ্রামেই তো তার বাপের বাড়ি। কতবার করে বলছি যেতে, কিন্তু সে কিছুতেই যাবে না। বুঝলাম। অর্থাৎ যতই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তারা যাবেই। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটে গেল গ্রামে?
হঠাৎ করে এমন নিরুদ্দেশ হওয়া শুরু হলো কেন হরি? গ্রামে কি আগে কিছু হয়েছিল? তা তো মনে পড়ে না, তবে মাসখানেক আগে কিংবা এই 2-3 মাস আগেও তেমন কিছু হয়নি। ও কথা আমরাও ভেবেছিলাম যে নিশ্চয়ই কেউ মরেছে, তারপরে এমনটা হচ্ছে। কিন্তু গ্রামে মাস 2 কেন, মাস 6 মধ্যেও কেউ মারা যায়নি। হরির কথা শুনে আমি কিন্তু বেশ অবাক হলাম। কিন্তু তাহলে এমনটা কেন হচ্ছে? আর ওভাবে কেউ হাসির শব্দ শুনিয়ে কাউকে ডেকে নিয়ে যায়, অর্থাৎ এর পেছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কাজ করছে। সাধারণত কোনো অশুভ আত্মা হলে সে ভয় দেখাবে কিংবা সরাসরি ক্ষতির চেষ্টা করবে, কিন্তু এখানে তো মৃতদেহ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার একটা কথা মনে হয় সাধু বাবা, প্রথম যেদিন গোবিন্দ হাসির শব্দটা শুনেছিল সেদিন এই জঙ্গলের পাশ দিয়েই আমরা আসছিলাম, সেখানেই ও শব্দটা শুনেছিল। এই জঙ্গলে কি কিছু আছে? হরির কথায় জঙ্গলের দিকে তাকালাম। আগেই বলেছি জঙ্গলটা মাঝারি ধরনের, কিন্তু সেখানে কি কিছু থাকবে? একবার জঙ্গলটা ঘুরে দেখা দরকার। পরীক্ষা করে নিয়ে হরি বলল, আপনার কি মনে হয় সে কাজ কি আমরা করিনি? গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে ও কাজটা আমি আগেই করে ফেলেছি, কিন্তু কিছুই পাইনি। মরা মানুষ তো দূরের কথা, মরা ইঁদুর পর্যন্ত পাইনি। হরি কি যেন বলে যাচ্ছিল নিজের মতো, আর আমি ভেবে চলেছিলাম এসব কোনো সাধারণ আত্মার কাজ নয়, নিশ্চয়ই এর পেছনে কারো বড় তন্ত্রক্রিয়া রয়েছে। ওই হাসির শব্দ আসলে এক মায়াজাল, একাকী মানুষকে বিভ্রান্ত করে ডেকে নিয়ে যাচ্ছে কেউ, আর তারপর তাদের নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে শ্মশান আছে কোথাও? মানে আশেপাশের গ্রামে? আছে, পাশের গ্রামেই আছে বেশ বড় শ্মশান। আশেপাশের 5-6টা গ্রামের লোকজন সেখানেই আসে। আসলে বুঝতেই পারছেন আপনি, শ্মশানটা বড়, তাই ওখানে মাঝে মাঝে কাপালিক তান্ত্রিকেরাও এসে বসে। তাই লোকে মনে করে ওই শ্মশানের মৃতদেহ পোড়ালে তাড়াতাড়ি আত্মা স্বর্গে গিয়ে পৌঁছাবে, এই ব্যাপার। হরির কথায় মাথার মধ্যে হঠাৎ করে যেন একটা দোর খুলে গেল। কোনো তান্ত্রিক কিংবা কাপালিক যদি ওই শ্মশানে বসে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে এই বিজয়নগরের থেকে মানুষকে রাতের অন্ধকারে টেনে নিয়ে যায় তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য, কথাটা হরিচাঁদকে বললাম না। তার বদলে বললাম, কাল সকালে আমি একবার বেরোবো, ওই শ্মশানে কিন্তু আমাকে একবার যেতে হবে। না সাধু বাবা, আপনাকে আমি একা ছাড়বো না, আমি আপনার সঙ্গে যাব। আপনি নিশ্চয়ই আমাদের গ্রামের এই বিপদের জন্যই শ্মশানে যেতে, তাই না? আর তার সঙ্গে এই বিপদের কোনো সম্পর্ক আছে কি না দেখার জন্য যেতে চাইছেন, তাই তো? আসলে এক ওঝাকে সপ্তাহখানেক আগে এই গ্রামের একজন ধরে নিয়ে এসেছিল। সে বলেছিল গ্রামের ওপর কারোর কুনজর পড়েছে, কিন্তু তার বেশি সে কিছুই বলতে পারেনি। আপনিও কি তেমনই ভাবছেন? হরির কথায় অনেকগুলো ভাবনা যেন পরিষ্কার হয়ে গেল। তাহলে তান্ত্রিক কিংবা কাপালিকের ব্যাপারটা হলেও হতে পারে। কাল সকালে হরিকে নিয়ে গ্রামে একবার ওই শ্মশানে যেতে হবে। হরি সঙ্গে থাকলে বেশ খানিকটা সুবিধা হবে। এসে এই বিষয়ে তখন আর কথা না বলে আশেপাশে বেশ খানিকটা ঘুরে দুপুর শেষ হওয়ার আগেই ফিরে গেলাম বাড়িতে। সেদিনটা এভাবেই কেটে গেল। পরদিন সকালে হরিকে নিয়ে গিয়ে আবার পড়লাম পাশের সেই গ্রামের শ্মশানে। শ্মশানে পৌঁছে দেখি হরি মিথ্যে বলেনি। শ্মশানটা বেশ বড়। আমরা যখন ঢুকলাম তখন একটা মৃতদেহ পুড়ছে, আর এক শ্মশান যাত্রীর দল অপেক্ষা করছে। আরো একটা মৃতদেহ শুইয়ে রেখে শ্মশানের একদম পূবের দিকে একটা গাছের তলায় বসে রয়েছেন এক সাধু। সে নিজের মতোই চুপ করে বসে কি একটা ভাবছিল। আমি আর হরি সেদিকে এগিয়ে যেতেই আমাদের দিকে ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখের দৃষ্টি দেখে আমার কেমন যেন মনে হলো। তারপরেই আবার আমাদের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে
সে আকাশের দিকে তাকিয়ে রইল। আমি এগিয়ে গিয়ে বললাম, সাধু বাবা, এখানে কতদিন আছেন? তোরও সব জেনে কাজ কি, চলে যা চলে যা। না না, আসলে এইখানে তো আমি নতুন এসেছি, তাই জানতে চাইলাম কতদিন আপনি এখানে আছেন। আর এই শ্মশানে আমার থাকার বেশ ইচ্ছে হয়েছে, কিছুদিন আমি এখানে থাকবো। দেখুন, এক স্থানে তো দুজন সাধকের থাকা চলে না। আপনি কতদিন থাকবেন তা বললে তারপর এখানে আসতাম নয়। সাধু সোজা চোখে এবার আমার দিকে তাকালো, তারপর বলল, তুই সাধনা করিস, তোর পরনে সাধকের পোশাক, তোর কথাতেও বেশ সাধনার ভাব আছে। বেশ, তাহলে তোকে বলি, আমি এক সাধনা করে চলেছি, তা শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। তবে তা শেষ হতে আরো মাস দুয়েক লাগবে, ততদিন তুই অপেক্ষা করতে পারবি? খুব পারবো, এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই বললাম। 2 মাস পরে আমি আবার আসবো। তাহলে এখন আসি। তারপর হরিকে খানিকটা এগিয়ে দিয়ে আবার পিছনের দিকে ঘুরে বললাম, আচ্ছা, আপনি কি সাধনা করছেন বলুন তো সাধু বাবা? না মানে যদি বলা যায়। ওরে মূর্খ, সাধকের কাছে সাধনার কথা কখনো জানতে নেই, জানিস না, কখনো সে বলে না। তবে তোকে এ কথা বলে রাখি, যে সাধনা আমি করছি তা অতি উচ্চ স্তরের সাধনা। এ সাধনা সকলে করতে পারে না, তুইও সব বুঝবি না। চলে যা চলে যা এখান থেকে। আমি আর দাঁড়ালাম না, চলে এলাম। যে কথা জানার ছিল আমি তা বুঝতে পেরে গিয়েছি। প্রায় দুপুর পর্যন্ত সেখানে আশেপাশে ঘুরে বেড়ালাম, লক্ষ্য রাখলাম সাধুর দিকে। সাধু মাঝে মাঝে উঠে শ্মশানের শেষের দিকে একটা জঙ্গল মতো জায়গায় গিয়ে ঢুকেছিল, তারপর আবার পেরিয়ে এসে বসেছিল সেই গাছের তলায়। আমি আর হরি শ্মশানটা অন্য দিক দিয়ে ঘুরে সেই জঙ্গলের ভেতরে এসে ঢুকলাম। তারপরে ঢুকতেই একটা অদ্ভুত পচা গন্ধ আমাদের নাকে এলো। ও, হাঁটতে হাঁটতে হরি বলল, সাধু বাবা, এমন পচা গন্ধ কেন? এখানে মনে হয় কিছু পচেছে। আমি যেন কিছু একটা আন্দাজ করতে পারছিলাম যে কি পচেছে, তাই কিছু বললাম না। হাঁটতে হাঁটতে আরো ভিতরের দিকে এগিয়ে গেলাম। দুপুর তখন গড়িয়ে পড়ব করছে। জঙ্গলের ভিতরে বেশ খানিকটা হাঁটে আসতেই বুঝতে পারলাম একটা ফাঁকা জায়গায় ডাল পাতা দিয়ে কেমন যেন একটা ছোট্ট কুটির মতো বানানো হয়েছে। কুটিরের বাইরে দরজাটা বন্ধ করা। কুটিরের কাছে গিয়ে দাঁড়ালাম। পচা গন্ধটা আসছে ওখান থেকে। আসলে একে তো এই শ্মশানে এমনিতেই মরা পচা গন্ধ থাকে, আর তাই এই গন্ধটা বোঝা যাচ্ছিল না। এদিকটা প্রায় ফাঁকা বললেই চলে। এত বড় জঙ্গল, তার ভেতরেই কুটির, আর সেই কুটিরের মধ্যে থেকেই পচা গন্ধটা আসছিল। কুটিরের কাছে আসতে গন্ধে দাঁড়িয়ে থাকা দায়। ও, হরি নাকে হাত চাপা দিয়ে বলল, সাধু বাবা, এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, চলুন ফিরে যাই। ওহ, কি গন্ধ! ও কুটিরের মধ্যে কি জানি কি আছে, চলুন চলুন এখান থেকে। বাবারে, কি উৎকট গন্ধ! হরি আর গেল না, আমি এগিয়ে গেলাম। দুপুর রোদের আলোয় সেই কুটিরে বেড়ার ধার থেকে ঘরের ভিতরে উঁকি বেড়ে তাকিয়ে দেখলাম। আর তাতেই যা দেখতে পেলাম, তাতে সারা শরীর শিউরে উঠল। যে দৃশ্য দেখেছিলাম, সে দৃশ্য বেশ কয়েক রাত আমি কখনো ভুলতে পারিনি। সঙ্গে সঙ্গে সবকিছু যেন মাথার ভেতরে স্পষ্ট হয়ে আসছিল, কিন্তু আমার তখন কিছুই করার নেই। তাই হরিকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গলের অন্য পাশ দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। কি দেখেছিলেন কুটিরের ভেতর? আর ওই পচা গন্ধটাই বা কিসের ছিল? কুটিরের ভেতর দেখেছিলাম 5টা কাটা মাথা। আর সেই 5টা কাটা মাথা কেউ যেন কুটিরের ভেতরে শুকিয়ে যাওয়ার জন্য রেখেছে।
পঞ্চমুণ্ডির আসনে বসার জন্য 5টা নরকরটির আয়োজন হয়। সেই নরকরটির জন্য 5টা মাথা কেউ ওভাবে রেখেছে। তাদের শরীরগুলো ঘরের একপাশে ফেলা রয়েছে। সেগুলো কেমন যেন পচে গলে গিয়েছে, পোকা ধরেছে। মাথাগুলো আলাদা আলাদা করে পঞ্চমুণ্ডির মতোই সাজিয়ে রাখা। ঘরের ভিতর আরো কিছু ছিল, তাতে বোঝা যাচ্ছিল এখানেই সাধকের আস্তানা। তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। কিন্তু ওই যে সাধু নৃশংস কাজ করছে, তার জন্য তাকে বড় শাস্তি দেওয়া দরকার। তাই গ্রামে ফিরে এসে হরির সাহায্যে গ্রামের সকলকে সেই কথা বললাম। প্রথমে তারা বিশ্বাসই করতে রাজি হচ্ছিল না, কিন্তু হরি আমাদের হয়ে তাকে বোঝালো গ্রামের লোক এমনিতেই নিখোঁজ হয়েছে 5 জন, আবার যদি কেউ নিখোঁজ হয়। তাই স্থির হলো গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হবে। প্রতি দলে 4 জন করে থাকবে, কেউ আলাদা হবে না। রাতের বেলা যদি কেউ ওই হাসির শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে, তাহলে তাকে অনুসরণ করা হবে। প্রথমে কেউ তাকে আটকাবার চেষ্টা করবে না, তারপর উপযুক্ত স্থানে গিয়ে দেখা যাবে যে কি হয়। কিন্তু আপনি তো বললেন পঞ্চমুণ্ডির আসন করার জন্য 5টা নরমুণ্ডের প্রয়োজন ছিল। সেই 5টা নরমুণ্ড কি ওই সাধক জোগাড় করে ফেলেছে? যদি জোগাড় করে থাকে, তাহলে আবার সে মানুষ নিয়ে যাবে কেন? আর আপনি এমন কথা ভাবলেন কেন? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, ওই সাধক আমায় বলেছিল যে সে মাস 2 ওখানে থাকবে, তারপর সেখান থেকে চলে যাবে। মাস 2 ওখানে থাকার না হলে উনি সময়ের কথা বলছেন কেন? সে তো আমায় কোনোভাবে সন্দেহ করতে পারেনি। যদি সেটা করতো তাহলে তো সে ওভাবে বলতো না যে আমি এতদিন এখানে থাকবো। নিশ্চয়ই সে সেখান থেকে আরো কিছু একটা করতে চাইছিল। আর একবার যখন সে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে 5 জনকে ডেকে এনে নরমুণ্ড তৈরি করতে পেরেছিল, তাহলে তখন সে আরো কিছুর জন্য তৈরি হচ্ছিল। সেটা আমি তখন স্পষ্ট বুঝতে না পারলেও এটা বুঝতে পারছিলাম আরো মৃতদেহ তার প্রয়োজন হবে। নিশ্চয়ই 13টি বলির জন্য সে প্রস্তুত হচ্ছে, আর ওই নরমুণ্ডগুলো হলো আসল বলির। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তারানাথের দুটো চোখ যেন অদ্ভুতভাবে বাইরের দিকে তাকিয়ে দেখছে আর বলে চলেছে, সেই মতোই ব্যবস্থা হলো। গ্রামের লোকেরা পালা করে পাহারা দেওয়া শুরু করলো। প্রথম 3 দিন কিছু হলো না, তবে 4র্থ দিনে একটা ব্যাপার ঘটলো। আমি, হরি আর 2 জন মিলে একটা দল হয়েছিল। আরো কয়েকটা দল ছিল। গ্রামে যারা একা থাকে তাদের বাড়িতেই আমরা নজর রেখে চলেছিলাম। সেদিন রাতে বাড়ির উল্টো দিকে আমরা নজর রাখছি, এমন সময় হঠাৎ করে একটা ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেলাম। দেখতে পেলাম অন্ধকারের মধ্যে ঘর থেকে কেউ যেন বাইরে বেরিয়ে আসছে। তারপর হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে সে এগিয়ে যেতে লাগলো। অন্ধকারে যদিও ভালোভাবে বোঝা যায় না, তবে যে বাড়ির উপর আমরা নজর রেখেছিলাম সে বাড়িতে যে ছেলেটি থাকে তার নাম নিতাই। তার মা ছোটবেলায় মারা গিয়েছিল, বাবাও বছর কয়েক আগে মরেছে। সে বেচারা জমিতে চাষের কাজ করে, বয়সও খুব একটা বেশি নয়। নিতাইকে বেরোতে দেখে হরি বলল, নিতাই? কিন্তু নিতাই তো ছোট ছেলে, যদি ওর কিছু হয় সাধু বাবা। হবে না, আমি বলছি তো কিছু হবে না। তুমি শুধু ওকে অনুসরণ করে চলো। আমি নিশ্চিত ও ওই গ্রামে শ্মশান পর্যন্তই যাবে। 4 জনের দলের মধ্যে 2 জনকে পাঠিয়ে দিলাম বাকিদের ডেকে আনতে। ওই শ্মশানের পথও তাদের বলে দিলাম। আমি আর হরি আর আমার সঙ্গে 1 জন পিছু নিল। ওই ছেলেটি হাঁটতে হাঁটতে আধো অন্ধকারে আস্তে আস্তে এগোতে লাগলো শ্মশানের দিকে। আমরাও এগোতে লাগলাম তার সাথে। আর ঠিক গ্রামের বাইরে এসে শ্মশানের কাছাকাছি এসে পড়েছি, এমন সময় ছেলেটার থেকে মাত্র কয়েক হাত দূরে দেখা গেল একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। যেন মনে হলো একটা কালো ছায়া মূর্তি।
ওটা শরীরে কেউ যেন সাদা কাপড় জড়িয়ে দিয়েছে, আর সে আমাদের আগে আগে একভাবে হেঁটে চলেছে। সেটা দেখতে পেয়ে হরি ভয় পাওয়া গলায় বলে উঠল, ওটা কি সাধু বাবা? যার হাসির শব্দ একজনকে সম্মোহন করে নিয়ে যায় ওখানে, যার শক্তির ওপর নির্ভর করে ওই তান্ত্রিক ওই পিশাচকে পাঠিয়েছে তোমাদের গ্রামে। ওই শ্মশান থেকে আশেপাশের গ্রামগুলোর মধ্যে এই গ্রামটাই বেশ খানিকটা দূর। কাছাকাছি গ্রামে যদি কিছু হয় তাহলে সন্দেহটা তান্ত্রিকের ওপরই যাবে, তাই সে এত দূরের গ্রামেই নিজের কুদৃষ্টিতে ফেলেছে। একে নিয়ে গিয়েও আজ রাতে সে নিশ্চয়ই বলি দেবে। পিছনে লোকটি চমকে উঠল। সে কিছু বলার আগেই হরি বলল, কিন্তু আমরাও ওকে আটকাবো না সাধু বাবা, ওর কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই। এখন কিচ্ছু না, আগে বাকিদের আসতে দাও, আর শ্মশান পর্যন্ত চাখো। ওই তান্ত্রিকের আসল রূপ তোমরা আগে দেখো। তাহলে এত দূর থেকে ওই তান্ত্রিক নিজের তন্ত্র শক্তি প্রয়োগ করে একাকী মানুষদের টেনে নিয়ে যেত বলি দেওয়ার জন্য? প্রথমে যে নরমুন্ডি আসনের কথা আমি ভেবেছিলাম তা ভুল ছিল। সে আসলে বলি দিতে চেয়েছিল। 13টি বলি দিয়ে একটি গোপন তন্ত্রক্রিয়ায় সাধনায় বসা যায়। সেই সাধনায় যদি একবার সিদ্ধি লাভ করতে পারো তবে বেশ ক্ষমতা পাওয়া যায়। আসলে সে সেটাই করতে চাইছিল, আর তার সাথে সাথেই হয়তো পঞ্চমুন্ডির জন্য নরকরটি জমা করছিল। শরীরগুলো যে কেন জমাচ্ছিল তা আমি জানতাম না। বোধহয় এখানে ওখানে ফেললে কিংবা মাটিতে পুঁতে রাখলে শেয়াল কুকুরে টেনে বের করতে পারে, তাই ওই ঘরের ভেতরে এনে রেখে দিত। রাতে সে নিশ্চয়ই সেই ঘরের ভেতরেই থাকতো। ঘরের ভেতরে এতগুলো কাটা মাথা, অতগুলো মৃতদেহ, আর সাধু সেই ঘরেই থাকতো? আমি এমন অনেক সাধু দেখেছি যারা আতপোড়া চিতা থেকে মৃতদেহ নামিয়ে কাঁচা চিবিয়ে খেয়েছে। তন্ত্র মন্ত্রে এমন কিছুই হয় যা তোমরা ভাবতেও পারবে না। আচ্ছা, তারপরে কি হলো ঠাকুর মশাই? ধরতে পারলেন তাকে? হ্যাঁ, শ্মশান পর্যন্ত ছেলেটি গেল। শ্মশানে ঢুকতেই দেখতে পেলাম যে শ্মশানের এক কোণে আগুন জ্বলছে, আর অদ্ভুত স্বরে তন্ত্র মন্ত্রে উচ্চারণ ভেসে আসছে। ছেলেটি হাঁটতে হাঁটতে সেদিকেই গেল। সাদা মূর্তিটা ততক্ষণে আবার অদৃশ্য হয়ে গিয়েছে। ছেলেটার সামনে এগিয়ে যেতে আগুনের আলো একপাশে চোখ পড়ল। একটা হাঁড়ি কাঠটা সদ্য সেখানে লাগানো হয়েছে। কাঠ দিয়ে তৈরি করা একটা হাঁড়ি কাঠ। ছেলেটা এগিয়ে গিয়ে সেই আগুনের একপাশে দাঁড়ালো। সাধু গম্ভীর গলায় বললেন, এইখানে তোর মাথা রাখ। সাধুর মুখ এখন আর আগের মতো নয়। তার দু চোখে যেন আগুন জ্বলছে, কপালে রক্ত তিলক, মাথার চুল পিছনের দিকে ঝুলে আছে। আগুনের আলোয় তাকে অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে। হাঁড়ি কাঠে মাথা রাখতেই ছেলেটির মাথায় একটা সিঁদুর লেপে দিল সে। তারপর আগুনের পাশে ঝলসে উঠল তার অস্ত্র। গোপন মন্ত্র উচ্চারণ চলল বেশ কিছুক্ষণ ধরে। আশেপাশের উপকরণ থেকে বেশ কিছু দ্রব্য সামনের আগুন আর ছেলেটির গায়ে ছড়িয়ে দিল সে। তারপর একটা জল ছড়িয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। জয় মা কালী, জয় মা কালী। গ্রহণ করো মা, গ্রহণ করো, আমার বলি গ্রহণ করো। আমায় শক্তি দে মা। কথাটা বলে সে হাতের খাড়াটা নিচের দিকে নামিয়ে ছেলেটির গলায় বসাতে যাবে, তখনই আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। দাঁড়ান, আমি জানতাম আপনি এই কাজ করছেন, কিন্তু তখন কিন্তু আমি আপনাকে কিছু বললে আপনি সে কথা অস্বীকার করতে পারতেন। এখন তো আর পারবেন না। সাধু প্রথমে আমার কথায় চমকে উঠেছিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, পাপিষ্ঠ, সাধনার সময় তুই এখানে এসে আমার সাধনায় বিঘ্ন করেছিস। তুই জানিস না সাধনার সময় সেখানে কারো থাকা উচিত না? মানুষকে হত্যা করে তাকে বলি দিয়ে আপনি সাধনা করছেন, আর এই সাধনা করে আপনি ক্ষমতা পাবেন বলে আপনার মনে হয়? ওকে ছেড়ে দিন। ছেড়ে দেব? শোন, ওর বদলে আজ যদি দুটো বলি দিতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই।
কথাটা বলে এক ভয়ঙ্কর অদ্ভুত অট্টহাসি হেসে এক লাফে এগিয়ে এলো আমার দিকে। তারপর হাতের খাড়াটা তুলে আমার গলা লক্ষ্য করে চালিয়ে দিল। কথাটা বলেই তারানাথ তাকালো আমাদের দিকে। আমি আর কিশোরী ঊর্ধ্বশ্বাসে তাকিয়ে রয়েছি তারানাথের দিকে। নিজের অনিচ্ছা সত্ত্বেও একবার চোখ চলে গেল তারানাথের গলার কাছে। না, কোথাও কোনো সামান্য দাগ পর্যন্তও নেই। না, খাড়াটা আমার গলায় লাগেনি। আমি তাড়াতাড়ি বিপদ বুঝতে পড়ে মাটির উপর বসে পড়েছিলাম। ঠিক তখনই আগুনা লাঠি সোটা নিয়ে বাকিরা এসে ঢুকেছিল শ্মশানে। ও সেখান থেকে আর পালাবার পথ পায়নি। ছেলেটি বেঁচে গিয়েছিল। সেই কুটির আর সেই মড়াগুলো আর কাটা মাথাগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তবে দুঃখের কথা, সেই সাধুকে আর ধরা যায়নি। সে যে কোথায় পালিয়ে গিয়েছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে দুদিন পর যখন আমি বিজয়নগর থেকে ফিরে আসার কথা ভাবছি, ঠিক সেদিনই একজন হরির বাড়িতে এসে একটা খবর দিয়েছিল। কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এমনটা কি করে যে হলো তা আমি নিজেও বুঝতে পারিনি আজ পর্যন্ত। হরিও বেশ অবাক হয়েছিল। তবে এরপর বিজয়নগর গ্রামে সে বিপদ কেটে গিয়েছিল। কি খবর দিয়েছিল সে? সেটাই তো আর বললেন না। যে রাতে আমরা শ্মশানে গিয়েছিলাম তার পরদিন রাতের দিকে ওই সাধুর মৃতদেহ নাকি ওখান থেকে 5 গ্রাম দূরে এক নদীর জলে পাওয়া গিয়েছিল। সাধু নাকি নদীর জলে ডুবে মরেছে। তবে তার গলায় 5টা আঙুলের ছাপ ছিল। কারা যেন তাকে জলে ডুবিয়ে মেরেছে, এমনটাই গ্রামের লোক ধারণা করেছিল। যারা মৃতদেহ দেখেছে তারা বলেছে যে হাতের ছাপ ছিল সেগুলো মানুষের হাতের হতেই পারে না। তো আমি সেসব কথা বিশ্বাস করিনি। যে অন্যায় করেছিল সে শাস্তি পেয়েছে, তাতেই আমার শান্তি। তার মানে ওই তান্ত্রিকই ওই হাসির শব্দ শুনিয়ে মানুষকে ডেকে নিয়ে যেত। কিন্তু ওই হাহা হাসিটা যার শোনা যেত সে কে আসলে? মোহিনী তন্ত্রের কথা শুনেছ? মোহিনী তন্ত্র হলো এমন এক তন্ত্র যে তন্ত্রে সিদ্ধ হতে পারলে মোহিনীকে কাজে লাগিয়ে সাধক তার কার্য সমাধা করতে পারে। ওই তান্ত্রিক মোহিনী তন্ত্রে দীক্ষিত ছিল। সে মোহিনীকে কাজে লাগাতো। ওভাবে মোহিনী নিজের হাসি এবং রূপ দিয়ে শিকারকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত তান্ত্রিকের কাছে। এ ব্যাপারটা আমি বুঝতে পেরে গিয়েছিলাম। আর যাকে সে লক্ষ্য করত তাকেই নিয়ে যেত। তারপর তান্ত্রিকের ওই ঘরে সে বলি হতো তান্ত্রিকের খাঁড়ার আঘাতে। যদি জঙ্গলের মাঝে হরি আমায় ওসব কথা না বলতো, আর যদি আমি সেই শ্মশানে গিয়ে পড়ে না দেখতাম, তাহলে হয়তো আরো অনেকেই মরতো এই বিজয়গড় গ্রামে। তারানাথ একটানা কথাগুলো বলে থামল। তারপর সিগারেট বার করে ধরিয়ে দুবার শুক টান দিয়ে বলল, তাই কথায় আছে, অকারণ কোনো কিছুর প্রতি বিশেষ আকর্ষণ বোধ করা উচিত নয়, বুঝলে? না, আকাশের অবস্থা তো দেখছি ভালো নয়। আমরা তাকিয়ে দেখলাম সত্যি আসার সময় যে সাদা মেঘ দেখেছিলাম এখন সেগুলোই কালো হয়ে এসেছে। বেশ গুমোট ভাব রয়েছে চারপাশে। পথে নেমে কিশোরী বলল, সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না। এই মোহিনী কিংবা ওই তান্ত্রিক বেছে বেছে যারা একা থাকতো তাদেরকেই কেন ডেকে নিয়ে যেত বলতো? কারণ সে একসাথে দুজনকে নিয়ে যেত না। আর একা কাউকে নিয়ে গেলে যদি অন্য কেউ দেখতে পায় তাহলে তো সে বাধা দেবে। তাই সে একা থাকা মানুষদেরই লক্ষ্য করত, বুঝলে? কিশোরী বোধ হয় আমার কথায় সন্তুষ্ট হলো না। হাঁটতে হাঁটতে যেন নিজের মতোই বলল, ঠাকুরমশাই কথাগুলো বললেন বটে, কিন্তু আমার কেন জানি না বিশ্বাস হলো না। এত শক্তিশালী একজন তান্ত্রিককে হঠাৎ এক রাতের মধ্যে খুবভাবে জলে ডুবিয়ে মারবে কে? কি জানি।
ঠাকুরমশাই সব কথা সত্যি বলেন কিনা। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মোহিনীর মায়া। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।